ট্রাভেলিং করতে কার না ভালো লাগে। আর আমাদের আগামী শতাব্দী স্পেস ট্রাভেলিংয়ের শতাব্দী হতে চলেছে, যেখানে আমরা মানুষ প্রথমে আমাদের চাঁদ, মঙ্গল এবং তারপর আমরা আমাদের সৌরমণ্ডলের অনেক দূরের ওই সমস্ত গ্রহ এবং তার চাঁদকে এক্সপ্লোর করব। সেই সাথে ওই সমস্ত স্থানে হিউম্যান কলোনিজ তৈরি করব। কিন্তু স্পেস ট্রাভেলের সাথে সবথেকে বড় সমস্যা হচ্ছে এখানে মানবের ভ্রমণ করতে অনেকটাই অধিক সময় এবং রিসোর্সের প্রয়োজন হয়। বর্তমান সময়ে মজুদ টেকনোলজির ব্যবহার করে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছাতে আমাদের 7 মাসের সময় লেগে যায় এবং আমাদের আউটার প্ল্যানেট পর্যন্ত পৌঁছাতে 8 থেকে 10 বছরের সময় লেগে যাবে। এরই সাথে আমাদের সবথেকে কাছের মজুদ স্টার সিস্টেম প্রক্সিমা সেঞ্চুরি পর্যন্ত পৌঁছাতে 70,000 বছরের থেকেও বেশি সময় লাগবে। এখন মনে করুন, যদি আমরা লাইটের স্পিডেও আমাদের সবথেকে কাছের স্টার সিস্টেম পর্যন্ত পৌঁছাতে চাই, তবুও ওইখানে পৌঁছাতে আমাদের কম করে হলেও 4 বছরের থেকেও অধিক সময় লেগে যাবে। কিন্তু এটা ঠিক, এই সমস্ত সময়গুলো কোনো রোবোটিক স্পেস প্রোবের জন্য অধিক নয়, কিন্তু আমাদের মানবের জন্য এই সময়টি অনেকটাই অধিক সময় হয়ে যায়। বছরের পর বছর স্পেস ট্রাভেল করার জন্য মানবকে জীবিত রাখার জন্য অধিক ফুড আর রিসোর্সের প্রয়োজন হবে, যেটা ওই স্পেসশিপের পেলোডকে বৃদ্ধি করবে, যার জন্য আমরা ওই স্পেসশিপে কম ফিউল রাখতে পারবো, যেটা আমাদের স্পেসশিপের রিস্ককে অনেকটাই কম করে দেবে। একই সাথে এত লম্বা একটি ভ্রমণ মানবের শরীর এবং মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব ফেলবে। এই সমস্যা থেকে বাঁচার সবথেকে সহজ উপায় হচ্ছে হাইবারনেশন। আমরা অনেকেই সায়েন্স ফিকশন মুভিতে দেখেছি কিভাবে মানুষকে অনেক বছরের জন্য ডিপ স্লিপে রাখা হয়, যেখানে মানুষ কোনো প্রকার খাবার ও অন্যান্য কিছু ছাড়াই কয়েক শত বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। এই টেকনিককেই হাইবারনেশন বলা হয়ে থাকে। কিন্তু সত্যি কি হাইবারনেশন ভবিষ্যতে সম্ভব, এবং কিভাবে আমরা এই টেকনিকের ব্যবহার করে মানবকে ভবিষ্যতে হাজারো বছর পর্যন্ত জীবিত রাখতে পারবো, এই সমস্ত কিছুকেই জানার চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা আর আমি আপনাদের বন্ধু উত্তম। আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। হাইবারনেশন ভবিষ্যতে হতে যাওয়া বিশাল দূরত্বের স্পেস মিশনের জন্য ক্রান্তিকারী হতে পারে। এই টেকনিকের সাহায্যে আমরা মানুষকে বেশ কয়েক বছর পর্যন্ত ভীষণই কম ফুড অর রিসোর্সের সাহায্যে ডিপ স্লিপে রাখতে পারবো, যার জন্য আমরা আমাদের স্পেসশিপে অধিক থেকে অধিক ফিউল রাখতে পারবো, যেটা আমাদের স্পেসশিপের রিস্ককে অনেক গুণই বাড়িয়ে দেবে। সেই সাথে হাইবারনেশনের সাহায্যে অ্যাস্ট্রোনট স্পেস ট্রাভেলে হওয়া আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, সাইকোলজিক্যাল ইমব্যালেন্স, মাসেল লস আর বোন লসের মতো প্রবলেম থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আমাদের পৃথিবীতেই বেশ কিছু প্রাণী মজুদ আছে যারা বেশ কয়েক মাস বা যে কোনো একটি সিজন পর্যন্ত নিজেদেরকে হাইবারনেশন করে নেয়। এই সমস্ত জীব তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য হাইবারনেশনের সাহায্য নেয়, যেখানে তারা ডিপ স্লিপে চলে যায় এবং ওই সময় তাদের শরীর বেঁচে থাকার জন্য কম থেকে কম রিসোর্স আর ফুডের ব্যবহার করে থাকে। বেয়ার্স হাইবারনেশনের জন্য সবথেকে আলোচিত একটি প্রাণী, কিন্তু এছাড়াও বিভিন্ন প্রকার সাপ, ব্যাঙ, বাদুড়, কচ্ছপ, এছাড়াও আরও বেশ কিছু জীব আছে যারা হাইবারনেশন করে। পৃথিবীতে থাকা প্রাণী মূলত দুইভাবে হাইবারনেশন করে থাকে, যার সাহায্যে তারা বিরূপ পরিবেশে, যেখানে ভীষণ ঠান্ডা অথবা ভীষণই গরম, তার মধ্যেও জীবিত থাকতে পারে। হাইবারনেশনের এই সমস্ত পদ্ধতিকে ট্রু হাইবারনেশন আর টরপর বলা হয়ে থাকে। ট্রু হাইবারনেশন করা জীব প্রথম থেকেই প্রচুর পরিমাণে নিজের শরীরে ফ্যাট জমা করে নেয়, যার পর যে কোনো একটি আবহাওয়ায় কিছু সময়ের জন্য ডিপ স্লিপে চলে যায়, যেখানে তাদের হার্ট রেট, বডি টেম্পারেচার, ব্রিদিং আর মেটাবলিক রেট অনেকটাই কম হয়ে যায়। উদাহরণের জন্য, যেমন হাইবারনেশনের সময় কাঠবিড়ালি তার হার্ট রেটকে 350 বিপিএম থেকে কমিয়ে মাত্র 4 বিপিএমে নিয়ে আসে। অপরদিকে অন্য কিছু জীব হাইবারনেশনের সময় তারা তাদের শরীরের 50% ফ্যাট কমিয়ে ফেলে। অপরদিকে টরপরের সময় এক প্রকারের ভেরি ডিপ স্লিপে চলে যায়, যেখানে তাদের বডি টেম্পারেচার, হার্ট রেট, মেটাবলিক রেট অনেকটাই কম হয়ে যায়। কিন্তু ট্রু হাইবারনেশনের তুলনাতে তাদের ডিপ স্লিপ কিছু দিন থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত হতে পারে। উদাহরণের জন্য যেমন বলা যেতে পারে, ব্ল্যাক বেয়ার্স 3 থেকে 5 মাসের জন্য এইরকম হাইবারনেশনে চলে যায়, যেখানে সে তার নাইট্রোজেন সাইকেলকেও রিসাইকেল করে। টরপরে যাওয়া প্রাণী যে কোনো সময় ডিপ স্লিপ থেকে উঠতে পারে এবং ওঠার পর তাদেরকে নর্মাল হতে
কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যায়। এই দুটি পদ্ধতির মধ্যে টর্পর আমাদের মানুষের জন্য ইউজফুল হতে পারে, কারণ এই হাইবারনেশন টেকনিকের মাধ্যমে আমরা মানুষ যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনেও খুব অল্প সময়ের জন্য উঠতে হতে পারে। হাইবারনেশন করতে পারা ওই সমস্ত প্রাণীর বিপরীতে আমাদের মানব শরীর কোনো প্রকার হাইবারনেশনের জন্য তৈরি হয়নি। এর জন্য আমরা মানুষ কোনো প্রকার টেকনোলজি আর রিসোর্সের বিনা হাইবারনেশন করতেই পারবো না। বিজ্ঞানীরা বেশ কয়েক বছর থেকেই মানুষকে হাইবারনেট করার প্রক্রিয়ার উপর কাজ করছে, কিন্তু এখনো পর্যন্ত থেরাপিউটিক হাইপোথার্মিয়াই এমন একটি মেডিকেল ট্রিটমেন্ট যেটা কিছুটা হাইবারনেশনের মতোই, যার ব্যবহার বেশ কিছু মেডিকেল ট্রিটমেন্টে করা হয়ে থাকে। কিন্তু আমরা মানুষ আর অন্য সব প্রাণীর সাথে সমস্যাতে এটাই, আমরা ওয়ার্ম ব্লাডেড। এটা আমাদের রেস্টে থাকা সত্ত্বেও বডিকে ফাংশনাল রাখার জন্য হাই অ্যামাউন্ট অফ ক্যালোরি প্রয়োজন হয়, যার জন্য আমাদের অধিক খাবার ও অক্সিজেনের প্রয়োজন হয়ে থাকে। এর মানে যদি আমাদের হাইবারনেশন করতে হয়, আমাদেরকে আমাদের মেটাবলিক রেটকে কম করতে হবে, সেটাও আমাদের শরীরের কোনো প্রকার ক্ষতি করা ছাড়া। এটা ঠিক কিছু ক্ষেত্রে কন্ট্রোলড হাইপোথার্মিক স্টেটে মানুষকে 14 দিন পর্যন্ত ডিপ স্লিপে রাখা যেতে পারে। কিন্তু এই টেকনিকে ব্লাড ক্লটস, ব্লিডিং, ইনফেকশন এছাড়াও লিভার ড্যামেজের মতো বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সাথে হাইবারনেশনে যাবার পরও আমাদেরকে আমাদের বডিকে ওয়ার্কিং ও ফাংশনাল রাখার জন্য রেগুলার নিউট্রিয়েন্টস ও ফ্লুইডসের প্রয়োজন হবে, কারণ অন্য সব প্রাণীর বিপরীতে আমাদের মানুষের বডি হাইবারনেশনের জন্য তৈরি হয়নি। নাসা এবং ইএসের মতো স্পেস এজেন্সি টর্পর হাইবারনেশন পদ্ধতি তৈরি করার জন্য চেষ্টা করছে, যার মাধ্যমে তারা মানুষকে বেহোশ এবং ঠান্ডা করে হাইপোথার্মিক স্টেটে একটি ক্যাপসুলের মধ্যে রেখে দেয়, যেখানে এদের টোটাল প্যারেন্টাল টেকনিকের মাধ্যমে নিউট্রিয়েন্টস ও ফ্লুইডস সরাসরি তাদের ব্লাড সিস্টেমে পৌঁছে দেওয়া হয়, যার থেকে তারা প্রয়োজনীয় এনার্জি পায় আর হিউম্যান ওয়েস্টও কম হয়। এই টেকনিকের প্রয়োগ বৃদ্ধ মানুষ এবং ওই সমস্ত ব্যক্তিদের সাথে করা হয়ে থাকে যারা মুখের সাহায্যে কোনো প্রকার খাদ্যকে গ্রহণ করতে পারে না। কিন্তু এই হাইপোথার্মিক মেথডের সাথেও একটি বড় সমস্যা মজুত আছে। যদিও আমরা এই টেকনিকের মাধ্যমে আমাদের শরীরের মেটাবলিক রেট 70% পর্যন্ত কম করতে পারবো, যার থেকে আমাদের শরীরের কম এনার্জির প্রয়োজন হবে, কিন্তু আমাদের শরীরের বিপরীতে আমাদের মস্তিষ্ক এটা কখনোই ঘুমায় না, এটা সবসময় অ্যাক্টিভ থাকে। এই কারণে আপনারা প্যাসেঞ্জার মুভিতে দেখবেন হাইবারনেশন থেকে ফিরে আসা অ্যাস্ট্রোনটদের বেশ ক্লান্ত দেখানো হয়। বেশ কিছু রিসার্চ থেকে এটা সামনে এসেছে, ডিপ স্লিপের সময় আমাদের ব্রেন ক্ষতিকারক টক্সিন রিলিজ করে, যা সময়ের সাথে সাথে অ্যালজাইমার্স ডিজিজের কারণ হতে পারে। সেই সাথে ডিপ স্লিপে যাওয়া মানুষকে দ্বিতীয়বার স্ট্রেংথ আর অ্যাওয়ারনেসকে রিগেন করতে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে, যেটা কোনো বিশেষ ইমার্জেন্সি কন্ডিশনে ভয়ঙ্কর হতে পারে, যেখানে তাদের কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত কাজ করে আবার ফিরে আসতে হবে। কিন্তু এটা আশা করা যায় ভবিষ্যতে হাইবারনেশন টেকনিক স্পেস ওয়ার্ল্ডে একটি ক্রান্তিকারী পদক্ষেপ হবে, যেটা স্পেস ভ্রমণের নতুন একটি দিক খুলে দেবে। তখন মানুষ যত দূর ইচ্ছা ভ্রমণ করতে পারবে। হাইবারনেশন টেকনিক এখনও বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু বর্তমান বিজ্ঞান এই টেকনিক নিয়ে কাজ করছে। আপনার কি মনে হয় বিজ্ঞান কি পারবে মানুষকে হাজারো বছরের জন্য হাইবারনেশন করতে? সেটি আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট টাইম এমনই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।